জয় হিন্দ। 7 নিউজের আমি চন্দন। আজকে একটা অসম্ভব একটা খুশি বা আনন্দ বা ধরুন আমার জীবনের একটা অভিজ্ঞতা যে লেভডিয়েভের হাত ধরে বাংলা থিয়েটার আধুনিকতার পথে এগিয়েছিল কিনা এটা ইতিহাস সাপেক্ষ, তর্ক সাপেক্ষ এবং বিতর্কিত। কিন্তু আধুনিক থিয়েটার, বাংলা থিয়েটার পানিহাটির বুকে যে ক্রান্তিকালের হাত ধরে এগিয়েছিল সে বিষয়ে বোধহয় কোনো ইতিহাসবিদের তর্কের কোনো অবকাশ নেই। কারণ একটা সময় পানিহাটির থিয়েটার মানেই ক্রান্তিকাল, এবং সঙ্গে অবশ্যই আরও কিছু দল ছিল। এবং যদি আমি একদম ভুল না বলি দর্শক বন্ধুরা, সেই ক্রান্তিকাল মানেই ছিলেন মৃণাল মুখোপাধ্যায়, সেই ক্রান্তিকাল মানেই ছিলেন নবেন্দু সেন, দুলাল চক্রবর্তী প্রমুখেরা। এবং তাদের মধ্যে অনেকেরই আজকে তারা আমাদের মধ্যে নেই, কালের নিয়মেই নেই, কিন্তু মৃণালদা এখনও আমাদের মধ্যে আছেন। আজকে মৃণালদা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটু পিছনে ফিরে যাব পানিহাটি থিয়েটার নিয়ে, বাংলা থিয়েটার নিয়ে। কারণ পানিহাটি থিয়েটার মানে কিন্তু বাংলা থিয়েটার। আমি মৃণালদাকে আমাদের স্বাগত জানাচ্ছি। মৃণালদা, হ্যাঁ, মৃণালদা, এই দীর্ঘ আপনার অধ্যাপনা জীবন, সেই অধ্যাপনা জীবনের থেকে নাটকের জীবন, এই দুটো জীবনকে কিভাবে আপনি সময় দিতেন আলাদা আলাদা করে? পুরুলিয়ায় কখনো পড়াচ্ছেন, কখনো রামকৃষ্ণ মিশনে পড়াচ্ছেন, তার ফাঁক থেকে কি করে এত ভালো ভালো নাটক আমরা আপনাদের কাছ থেকে পেলাম? আসলে এটা বলতে গেলে একটা কথাই বলতে হয় যে নাটকের বীজ হয়তো ছিল ভেতরে, এবং আমাদের যে বন্ধু সার্কেলটা ছিল ওই 66, 67, 68 এই সময়ের, সেই বন্ধু সার্কেলটা অত্যন্ত স্ট্রং ছিল আর কি, ইন্টেলেকচুয়ালি অত্যন্ত স্ট্রং ছিল। এবং তার ভিতরে মধ্যমণি ছিলেন আমাদের নবেন্দু সেন, আমার বিশেষ বন্ধু, আমার থেকে কিছু বড়। আগে দাদাই ডাকতাম, পরে একদিন বললো যে দাদারা ডাকতে হবে, তুই আমার থেকে এমন কিছু ছোটো নস, তুই নাম ধরেই ডাকিস। তো সেই থেকেই নবেন্দু আমার অত্যন্ত কাছের বন্ধু হলো। আমি নবেন্দু, আরও কয়েকজন আছে, আমার ঠিক নামটা মনে পড়ছে না আর কি। স্টেশনের ওখানে একটা বইয়ের দোকান ছিল পুঁথিপত্র বলে, সেইখানে আমরা সকালবেলা আসতাম আর কি। তখন আমরা চাকরিতে ঢুকিনি, কিন্তু সেই বইয়ের দোকানকে ঘিরেই একটা আড্ডা। হ্যাঁ, আড্ডা হতো, বিভিন্ন রকম আলোচনা হতো, কালেক্টিভ এই পজিটিভ আলোচনা হতো। এই করতে করতে 67 সালে একবার নবেন্দুর বাড়িতে, এই হাউজিং এস্টেটে ওর যে বাড়ি ছিল ফেজ 1-এ, সেই বাড়িটা একদিন খালি পড়েছিল। তা আমি নবেন্দু আমাকে ওই জানলা দিয়ে ডাকলো। আমি তার পাশেই লাগোয়া দেশবন্ধু নগর একটা কলোনি আর কি, 4 নম্বর দেশবন্ধু নগর, ওইখানে আমি থাকতাম। তা সিগন্যাল দিল, তুই চলে আয়। তা আমি তখন গেলাম। তখন কলেজে পড়ি আর কি, এভিসি কলেজে ফিজিক্স অনার্স নিয়ে পড়ছি। তো যাই হোক, নবেন্দু বলল কিছু একটা করা দরকার। কি করব? বলছি নাটক করবি? হ্যালো, নাটক কিছুই জানি না তো, নাটক করবো কি? সেই সময়টাও তো খুব উত্তাল চলছে, 67, তখন হ্যাঁ, পলিটিক্যালি অত্যন্ত উত্তাল সময়। সেই সময় ওই দিন আর কি নবেন্দু বলল একটা পড় না, একটা কিছু। আমার গলা তখন অনেক বেশি পরিণত ছিল। তোমরা যারা আমার অভিনয় দেখেছো তারা জানো, এখন তো গলা বসে যায়, স্ট্যামারিং হয়। তো নবেন্দু বলল যে এরকম কী নাম, কাব্যনাটকটার নাম নরকবাস। সেই নরকবাস থেকে দুটো চরিত্র আছে, সোমক এবং ঋত্বিক। আমি করলাম ঋত্বিক, নবেন্দু সোমক। তা এইটা আশেপাশে লোকজনে খুব সাড়া পেয়েছিল। তারা ভাবছে রেডিওতে কিছু একটা হচ্ছে বোধহয়।
আচ্ছা, তখন তো রেডিও নাটক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডিও নাটকের চল। তা খুব মানে, এবং তারা অনেকে আমাদের বন্ধু টন্ধুও আছে, বন্ধু স্থানীয়, তারা বলছিল যে তুমি এত সুন্দর নাটক হচ্ছিল রেডিওতে, আমাদের রেডিওতে তো পেলাম না, নখ ঘুরিয়ে যাচ্ছে, কোথাও নেই, আসছে না, মানে চ্যানেল ঘোরানোর মতো, চ্যানেল ঘোরানোর মতো। তো তখন নবেন্দু বলল, দূর, তো আমি আর মৃণাল বসে পাঠ করছিলাম। তখন খুব ইন্সপায়ার্ড হলো আর কি। তা বললো যে তোরা একটা নাটকের গ্রুপ কর না। এখন ঠিক আছে, দেখি করা যায় কিনা। এখন নাটকের গ্রুপ করব বললেই তো নাটকের গ্রুপ হবে না, তার সদস্য লাগবে, অভিনেতা লাগবে, নানা রকম টেকনিক্যাল কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। আর সব থেকে বড় কথা, যেটা নাটক সম্পর্কে কিছুই জানি না, হয়তো কিছু বীজ ছিল ভেতরে, যেটা করতাম সেটা হচ্ছে নাটক দেখতাম, এবং বহু ফিল্ম টিম দেখা আছে আর কি। সেই দেখার চোখ দিয়েই একদিন নিজে কিছু করব সেরকম একটা ইচ্ছা হলো আর কি। তো যাই হোক, দীর্ঘক্ষণ করে লাভ নেই, এই ক্রান্তিকাল তৈরি হলো। ক্রান্তিকাল নামটা নবেন্দুই দিয়েছিল, কিন্তু ক্রান্তিকালের যে মানে ক্রান্তি সময়ে সৃষ্টি, ক্রান্তির সময় সৃষ্টি আর কি। এবং এর যে সিম্বলটা, লোগোটা, সেটা তৈরি করেছিলেন আমাদের আর এক বন্ধু অশোক দাস, শিল্পী অশোক দাস। শিল্পী অশোক দাসকে এখানে অনেকেই চেনে, প্রয়াত হয়েছেন। তো আমাদের সেই সময় 1968 সালে এই গ্রুপটার জন্ম হয়। আমি এবং নবেন্দু হচ্ছে ফাউন্ডার মেম্বার। তো সেই সময় আমাদের দলে যারা যারা যোগ দিলেন আর কি, সবই বন্ধুর মধ্য থেকেই হয়েছে। যেমন বাসুদেব ঘোষ, বিমল দাশগুপ্ত, অশেষ চ্যাটার্জি, দুলাল চক্রবর্তী কিন্তু তখন আসেনি পরে। দুলাল চক্রবর্তী আসাটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। তারপরে রমানাথ মুখার্জি, সন্তু যাকে বলতাম, এই ধরনের অনেক সদস্যই ছিলেন, যে সদস্যরা অনেকেই আজকে আর নেই আর কি, মারা গেছেন বিভিন্ন সময়। তো এই শুরু হলো আমাদের ক্রান্তিকাল। এবং ক্রান্তিকালের প্রথম নাটক হলো যখন অন্ধকার, অমলেন্দু চক্রবর্তীর একটি গল্প থেকে নবেন্দু এটা অ্যাডাপ্টেশন করলো। আচ্ছা, নবেন্দু সম্পর্কে আমি একটু বলি। হ্যাঁ অবশ্যই, নবেন্দুদা মানে পানিহাটির ইতিহাস একসঙ্গে জড়িয়ে আছে নামটা, মানে আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। তো নবেন্দু মূলত ছিল শিল্পী, ফাইন আর্টসের ছাত্র ছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। এবং ওর বাবাও কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন, মা কবিতা লিখতেন। নবেন্দুর শুরুটা কিন্তু হয়েছিল মানে সাহিত্যের দিক থেকে আর কি। শিল্পী তো ছিলই, শিল্পী, স্থপতি, কবিতা দিয়ে কিন্তু শুরু হয়েছিল। নাটক লিখবে কোনোদিন ভাবতেই পারেনি। সেই প্রথম নাটক লিখেছিল নয়ন কবিরের পালা। প্রথমও নয়, একটা নাটক ও কিন্তু কাউকেই দেখায়নি, আমি বাদে আর কেউ জানেও না। সেটা হচ্ছে ষড়ান্তরে বলে একটা নাটক লিখেছিল, ছোট নাটক। সেটা খুব সুন্দর নাটকটা, কিন্তু সেই নাটকটার আমার কাছে স্ক্রিপ্টও নেই। আমি শুনেছিলাম যে এরকম আছে, আমাকে বলেছিল যে তোকে পড়াবো ওটা। তো এই করতে করতে এখন রিহার্সাল রুমটা পাওয়াটা একটা মুশকিল হয়ে গেল। 1968 থেকে 70 আমাদের কোনো নিজস্ব মহলা কক্ষ ছিল না। তখন কোথায় আমরা যেটা রিহার্সাল দিতাম সেটা হচ্ছে, তুমি সুনীলদার স্টুডিওটা মনে আছে? হ্যাঁ, স্টেশন রোড, রূপায়ণ। আচ্ছা, ওই স্টুডিওটার বাইরে থেকে দেখলে বুঝতে পারবে না যে ভেতরে একটা গৃহস্থালির জায়গা আছে। আচ্ছা, একটা বেশ ডাইনিং রুম টাইপের আর কি। সেইখানে বৌদি বসে রান্না টান্না করতেন, আর আমরা ওইখানে রিহার্সাল দিতাম। মানে সেই উৎপাতের চূড়ান্ত আর কি। আর রিহার্সাল দিলে যা হয় চেঁচামেচি, কিন্তু কোনোদিন সুনীলদা আমাদের দলের একজন মানে ফাউন্ডার সদস্য ছিলেন। তো সেইখানে রিহার্সাল শুরু হয়।
তারপরে একদিন আমরা ফিল করলাম যে সুনীলদাকে একটু বেশি ডিস্টার্ব করা হয়ে যাচ্ছে। আপনাদের ওটা তো সংসার, তো প্লাস আপনাদের তো পরিধি বাড়ছে ধীরে ধীরে, পরিধি বাড়ছে, সদস্য সংখ্যা বাড়ছে, অভিনেতা বাড়ছে। তখন আমরা এই স্টেশন রোডেই আর একটি বাড়ি ছিল, ওরা আমাদের ক্রান্তিকালের খুব ছিল, ফ্যান ছিল আর কি, বাচ্চা বাচ্চা দুটো ছেলে আর কি, শিবু শম্ভু। শিবুর বাবা সে সাধারণ কাজ টাজ করতেন আর কি, সে বললো আমার ঘরে এসে রিহার্সালটা করুন। বললো আপনার ঘরে রিহার্সাল কি, আপনার ঘরের দরজা দিয়ে ঢুকলেই খাট, রিহার্সালটা হবে কোথায়? তখন রাতারাতি খাটটাকে সরিয়ে দিল। মানে এতটা নাটক প্রেমীদের মানে সান্নিধ্য আপনারা পেয়েছিলেন। হ্যাঁ, মানে ভাবাই যায় না, মানে এখনকার সময় দাঁড়িয়ে। তো যাই হোক, ওখানে বেশ কিছুদিন রিহার্সাল হলো। তারপরে 1971 সালে আমরা একটা পাকাপাকি ঘর পেলাম। এই বার্মাশেলের শৈলেশ্বর মিশ্র, খুব নামকরা লোক, উনি অ্যাথলেট ছিলেন। তো শৈল মিশ্রতার বাড়ির একতলায় একটা প্রমাণ সাইজের ঘর, খুব স্বল্প ভাড়ায় আমরা, মানে যেটা পরবর্তীকালে ক্রান্তিকাল বলে আমরা চিনতাম। এখন সেই ঘর নেই, কিন্তু সেই বিল্ডিংয়ের মধ্যেই আছে। এখন তো প্রমোটার নিয়ে নিয়েছে, আমাদের একটা চিলতে ঘর দিয়েছে, ওইটার থেকে অনেক ছোট, অসুবিধা হয়, রিহার্সাল করি আর কী করবো। তো এই হচ্ছে মোটামুটি তৈরি হলেন। হ্যাঁ, তৈরি হলাম আর কি। এবার দেখুন, সেই সময়কালটা একটা তো আমি বারবার করে, আপনি যে সময়কালটার কথা বলছেন, একটা রাজনৈতিক অস্থিরতা, পাশাপাশি একটা অদ্ভুত মতাদর্শগত দ্বন্দ্ব, এই সব মিলেমিশে একাকার হচ্ছে সেই জায়গাটার থেকে একটা দল, এবং তার সঙ্গে পানিহাটিতে সেই সময় আরও দু একটি দল ছিল। হ্যাঁ হ্যাঁ, তো সব মিলিয়ে অভিনয়টা, আমরা ধরুন আজকে যেমন প্রতিটি পৌরাঞ্চলে একটা করে হল আছে বা একটা প্রেক্ষাগৃহ আছে, সেই সময় আপনারা অভিনয়টা করতেন কোথায়? না, অভিনয়টা করতাম বলতে আমাদের অ্যাকচুয়ালি আমাদের গ্রুপটা একটা অদ্ভুত টাইপের। এই আজকালকার যে দেখি না, ওয়ার্কশপ হচ্ছে, অভিনেতা তৈরি হচ্ছে, আমরা কিন্তু মানে কাজের মধ্য দিয়ে তৈরি হয়েছে, কাজের মধ্য দিয়ে। এবং এটা আমার বলা উচিত হবে কিনা জানি না, নবেন্দু যে নাটকগুলো তৈরি করেছে তার অভিনয়ের পার্টটা মেইনলি আমাকেই দেখতে হতো। নবেন্দু বলছে তুই একটু দেখিয়ে দে। আমি তো নিজে অভিনয় করতামই, তো অনেক নাটকেই মানে অভিনয়ের দিকটা আমি দেখতাম, নবেন্দু যে দিকটা দেখতো সেটা হচ্ছে ডিরেক্টোরিয়াল কাজ। অদ্ভুত চোখ ছিল, যে অপটিক্যালি একটা নাটক যে ফ্রেমের মধ্যে আসে সেটা দেখতে কীরকম লাগে আর কি। হ্যাঁ, মানে যেটা আমরা সিনেমাতে আমরা যেটাকে ধরি, এটা আমাদেরও ফিলিংস হয়েছে। আপনাদের বিভিন্ন নাটক আমি দেখেছি, যে আপনার কোথায় যেন গিয়ে একটা মানে আপনাদের যখন একটা ফ্রিজ হতো, একটা ফিল্মের মতো একটা সিনেম্যাটিক একটা জায়গায় চলে ব্যাপার ছিল আর কি। তো নবেন্দু এইটা সাংঘাতিক ছিল আর কি। তো সেই জন্য, এবং নাটক লেখার ব্যাপারেও ওর একটু অ্যাবস্ট্রাকশনের দিকে একটু ঝোঁক ছিল। কিন্তু আস্তে 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 আস্তে, যেমন মোহিতদা ভীষণ অ্যাবস্ট্রাক্ট নাটক লিখতেন, বোঝাই যেত না। নবেন্দু এই ধরনের নাটক লিখেছে, যেমন মল্লভূমি বলে একটা নাটক, সেটা অর্থ বের করা খুব, তারপর ওটা সাজ পোশাক এবং ওটা স্টেজ কোরিওগ্রাফিতে অনেক মূল্যবান ছিল। ওই হা করে দেখে, ভেতরে নাটকে ঢুকতেই পারবে না দর্শক। এমনি তুমি যদি পড়ো, 3বার 4বার না পড়লে তুমি তার সেটা বোধগম্য হবে না। নাটক দেখতে দেখতে লোকে দর্শক নিতে পারছিল না আর কি, ফলে নাটকটা আমরা খুব একটা শো করতে পারিনি। কিন্তু খুব এক্সপেন্সিভ নাটক ছিল, আমি যা দেখেছি। হ্যাঁ, সেটা ঠিকই। কিন্তু ক্রান্তিকালের অন্যান্য নাটকের যে দৃশ্য পরিকল্পনা, সেগুলো অত্যন্ত সাধারণ থাকতো। হ্যাঁ, কিন্তু আপনি মল্লম যখন বললেন তখনই বললাম যে ওটা কিন্তু অন্যরকম একটা স্টেজ ক্রাফট ছিল, অন্যরকম স্টেজ ক্রাফট সম্পর্কে। অ্যাকচুয়ালি নবেন্দু কিন্তু শুরু করেছিল স্টেজ ক্রাফট দিয়ে। নক্ষত্রতে স্টেজ ক্রাফট করে, ওর যে নয়ন কবির রেপারা তুমি দেখেছো নিশ্চয়ই, অসাধারণ সেটটা তৈরি করেছিল। এবং কলকাতার বহু গ্রুপেই ও সেট ডিজাইন করেছিল। অদ্ভুত চোখ ছিল আর কি, আর্টিস্টিক আই যেটা বলে আর কি, সেটা অসম্ভব ছিল। শিল্পী লোক ছিল। তো
এই করতে করতে আমরা যে আমাদের নিজস্ব একটা, নবেন্দু বলছিল যে আমরা একটা নিজস্বতা রাখবো, ঘরানা ছাপ তৈরি ছাপ করা। থাকবে। এটা ক্রান্তিকালীন নাটক, হ্যাঁ, আলাদা করে যে আমরা বলতে এই যে নাটকটা দিয়ে শুরু করলাম, যখন অন্ধকার, এইটা কিন্তু আমাদের চিন্তার নাটক নয়, যার ফলে ওই ধরনের নাটকে কিন্তু আমরা খুব একটা সাকসেসফুলও হইনি। এরপরে নবেন্দু 3টে নাটক লিখল। বৃত্তের বাইরেটা অরিজিনাল নাটকটা হচ্ছে মোহিত চ্যাটার্জির বর্ণবিপর্যয়, সেইটা দিয়ে বৃত্তের বাইরে লিখলো। তারপরে সমবেত সহজবাব আর প্যান্টোমাইম, 3টে নাটক ট্রিলজি, কিন্তু কালজয়ী বলতে পারি এবং আমরা। তার মধ্যে আমি অভাগা ঢুকে গেছি যুযুধান নিয়ে। তো এই 4টি নাটক নিয়ে আমরা প্রচুর প্রশংসিত হয়েছি বিভিন্ন জায়গায়, এবং দর্শক এত ভালোভাবে নিয়েছে। এবং ক্রান্তিকালের অ্যাকচুয়ালি পরিচিতিটাই হলো এই 4টে নাটক দিয়ে। তারপর তো নবেন্দু আরও নাটক না, লিখেছে। আমরা ধরুন ছোটবেলায় আপনি যে সময়কালটা বলছেন সেই সময় আমাদের জন্ম হয়নি, কিন্তু আমরা যখন বড় হচ্ছি তখন বিভিন্ন যে আমাদের যে এটা তখন এই অঞ্চলটা, পানিহাটি অঞ্চলটা ছিল হচ্ছে শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলে শিল্প প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনুষ্ঠান হতো, এবং সেখানে কিন্তু আমরা ক্রান্তিকালের নাটক দেখেছি, যেমন পেন্টামাইম আমি দেখেছি। আমি ওখানে মল্লম আমি বলছি আমি সেখানে দেখেছি, বিশেষ করে ডাকব্যাক, এনটিসি, হ্যাঁ, এদের যে বার্ষিক অনুষ্ঠানগুলো হতো সেইগুলো আমি ক্রান্তিকালের নাটকটা মাস্ট থাকতো। তার মানে কি আপনাদের মানে জনপ্রিয়তাটা সেই জায়গায় পৌঁছেছিল যে মানুষ চাইতো? হ্যাঁ, মানুষ হয়তো চাইতো একটু অন্যভাবে দেখানোর যে ব্যাপারটা, যে একেবারে সাদামাটা দেখিয়ে দিলাম একটা রিয়েলিটি, ওরকম নয়। বেশ সিনেমাটিক ছিল, কোনো সিনেমাটিক ছিল, আর্ট ভ্যালু ছিল তার, কিন্তু এবং স্টোরি ছিল না তা কিন্তু নয়। না, অবশ্যই স্টোরি ছিল। আমি মানে ধরুন নবেন্দুদার যদি আপনি পোস্টমর্টেম ধরেন, হ্যাঁ, পোস্টমর্টেমটা তো নবেন্দু অনেক মানে অ্যাবস্ট্রাকশন থেকে রিয়েলিটিতে চলে এসছে। তখন পোস্টমর্টেমটা সেই সময়ের লেখা, আর কি শেষের দিকের লেখা। অবশ্যই একদম অন্যরকম নাটক, একদম অন্যরকম। কিন্তু অন্যরকম নাটক হলেও দেখুন, আপনি যখন নাটকটা শুরু করছেন, নাটকটা যখন শেষ হচ্ছে, আমরা কিন্তু কেউ প্রস্তুত ছিলাম না দর্শক হিসেবে যে শেষটা ওই রকম হতে পারে। হ্যাঁ, শেষটা ওরকম হবে তো বোঝাই যাচ্ছে। নবেন্দুর লেখার মুনশিয়ানা আছে, তো প্রচণ্ড মুনশিয়ানা ছিল। তার মধ্যে গানের ব্যবহার, এবং যেখানে যে জায়গায় গানের ব্যবহারটা আমি পরে আসছি। হ্যাঁ, এরপর তুমি প্রশ্ন করো কি। না, আপনি যেটা বলতে চাইছেন সেটাই আমি শুনি। না, আমি যেটা বলতে চাইছি যে তুমি কি নাটকের গান, ক্রান্তিকালের নাটকের গানের কথা বলছো? আচ্ছা, গানের ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সমবেত সহজবাব বলে যে নাটকটা নবেন্দুর হয়েছিল হরি ডিরেকশনে, সেইখান থেকে গান ঢুকলো, 5-6টা গান ছিল। অশেষদের মতন শিল্পী ছিলেন আপনার মতন শিল্পী ছিলেন। অশেষ গানগুলো করতো, এবং এই গানগুলো প্রায় সবগুলো গানই, এই নাটক বলে না, অন্য নাটকগুলোর নাম আমি বলছি, মানে এগুলো তো আমার লেখা এবং আমার সুর করা। সুরগুলো কিন্তু সমস্তই আমার, অন্য কেউ সুর করে না। অশেষ কিন্তু সুর করেনি, অশেষ গাইতো, এই গানগুলো গাইতো, আমিও গাইতাম যেরকম পারি, কিন্তু সুরগুলো সব আমি করেছি সমস্ত নাটক। যেমন আপনার টোটাল তো তুলসীবনের বাঘ একটা টোটালটা গানের বলতে গেলে একটা নাটক। না, তুলসীবনের বাগের থেকেও আমি নাটকে গান সমবেত সহজের পরে গান এলো। ব্রেক্টের লুকুল্লুস বলে একটা কাব্য নাটক আমরা করেছিলাম এক সময়, অনেকগুলো শো হয়েছিল, ভালো হয়েছিল। সেই লুকুল্লুসে অনেকগুলো গান ছিল, 6-7টা গান ছিল। সেই গানগুলো কি আপনি লিখেছিলেন, আপনি শুরু করেছিলেন? আমারই লেখা। মানে ব্রেক্টীয় ঘরানার থেকে বাংলা অনুবাদ, তার সঙ্গে বাংলা, হ্যাঁ, বাংলায় অনুবাদটা ছিল, সেটাকে মডিফাই করতে হয়েছে, সম্পাদনা করে এক জায়গায় দাঁড় করানো হয়েছিল। সেটাই ছিল আমাদের লুকুল্লুস নাটকের পটভূমি, এবং সেটা ডিরেকশন দিয়েছিলেন নবেন্দু সেন। এই নাটকে প্রচুর গান ছিল, কাব্য নাটক, তার সঙ্গে গান,
সেই গানগুলো তোমার শোনা আছে কিনা আমি জানি না, না। আমি এই নাটকটা দেখিনি, মানে দুর্ভাগ্যবশতই বলতে পারেন। আচ্ছা। কিন্তু সেই গান কি মনে আছে আপনার? হ্যাঁ। এক লাইন দু লাইন যদি আমাদের একটু শোনান। আচ্ছা, পরে শোনাচ্ছি। হ্যাঁ এরপরে গান এলো দ্বিজভূমি বলে নবেন্দুর একটা নাটক, হ্যাঁ, দ্বিজভূমি। যেটা প্রথম যে নামটা ছিল সেটা হচ্ছে তালপাতার সেপাই, হ্যাঁ, পরে ওটা দ্বিজভূমি নাম হলো। সেইখানে অনেকগুলো গান ছিল, অনেকগুলো গান। এই যে নাটকে গানের প্রয়োগ, এটা কিন্তু মিউজিক্যাল ড্রামা না। না, মিউজিক্যাল ড্রামা অন্য জিনিস। এটা হচ্ছে নাটকে যেমন সিনেমায় গান থাকে সেরকমই নাটকে গান, হ্যাঁ, আরোপিত নয়, না, চাহিদা অনুযায়ী আছে। চাহিদা অনুযায়ী আসছে, এবং সেই গানগুলো কিন্তু নাটকটাকে হাইটেন করছে। হ্যাঁ, আমরা যদি বিদ্য যাদব চক্রবর্তীর কথা অমৃত সমান দিয়ে নাটকটা শুরু না হয়, তাহলে সেই হ্যাঁ, নাটকটা হ্যাঁ, হ্যাঁ। আমরা শেষ করতে পারবো হ্যাঁ, না বোধহয়। ওই দ্বিজভূমির পরে আর একটা নাটক, ওটা আমারই ডিরেকশন, জোয়ার বলে, রাইজিং অফ দ্য মুন, লেডি গ্রেগরি। জোয়ার নাটকটার মানে গানের উপরেই নাটকটা ছিল আর কি। সে একজন ভ্যাগাবন্ড এসে, বিপ্লবী আর কি, কিন্তু সে ভ্যাগাবন্ড সেজে নদী পার হবে, ওপারে তার ওপরে যাওয়ার আছে। গল্পটা তো আমাদের হ্যাঁ, পাঠ্য ছিল, আমরা পাঠ্য পড়েছি। ছিল। পুলিশ এসে ধরছে, যে পুলিশদের যে গান শোনাচ্ছে আর কি। আস্তে আস্তে গানগুলো মানে বাউল সঙ্গীত, তারপর ফোক সং থেকে শুরু করে শেষে বিপ্লবের গান নিয়ে, দেশাত্মবোধের গান নিয়ে শেষ হচ্ছে আর কি। তো সেইখানে অনেকগুলো গান ছিল, এবং ওই ভ্যাগাবন্ডের রোলটা আমি অভিনয় করেছিলাম, আমার মনে পড়ছে। আচ্ছা, এরপর হচ্ছে কবয়। কবয়টা খুব সাম্প্রতিক নাটক। কবয় নাটকটারও গান ছিল, অল্প গান ছিল, কিন্তু আর একটা নাটকে অসম্ভব ভালো গান কম্পোজ করেছিলাম, মানে গান লেখা এবং কম্পোজ করা। এটা হচ্ছে পাদুকা পুরাণ। হ্যাঁ, এই নাটকটাও অসাধারণ নাটক। ওই জুতা আবিষ্কার থেকে শ্যামল সেনগুপ্ত, তুমি চেনো শ্যামলদা? সেই শ্যামলদা লিখেছিলেন পাদুকা পুরাণ। সেই পাদুকা পুরাণের শো আমরা করি, প্রোডাকশনটা করি। পাদুকা পুরাণটা আমারই ডিরেকশনে, এবং সেখানে প্রচুর গান আমরা করি। আচ্ছা, এরপরে এই 2018 সালে আমাদের 50 বছর পূর্তি হলো। সেই 50 বছর পূর্তিতে ওই সময় আমাদের একটা নাট্য দল তৈরি হলো, ক্রান্তিকালের নাটকের গানের, এই নাটকের গান না, ক্রান্তিকালের গানের দল। আচ্ছা, সেটা অবশ্য এখন ওই নামে নেই। এখন যেটা আছে ক্রান্তিকালের, মানে আলাদা করে গানের দল বললে কিন্তু মানে সভ্য বোঝায় না, যে ক্রান্তিকালের সদস্য তো বোঝায় না। সেই জন্য আমরা ওটাকে তুলে দিয়েছি গান। এরাই গান করবে, আলাদা করে প্রোগ্রাম করবে, কিন্তু এরা ক্রান্তিকালের মেম্বার্স সবাই। মানে সেই ওই নাটকের গানগুলি কি তারা গাইছেন এখনো? না, নাটকের গান নয়, শুধু নাটকের গান নয়। আমাদের ক্রান্তিকালের নাটকগুলোর যে গান, সেইটা একটা আমার একটা সিনপসিস তৈরি করা আছে, ঠিক আছে? একটা মানে গীতি আলেখ্য টাইপের, শুধু গানগুলো থাকবে, নাটকের নামটা থাকবে কোন নাটক, এবং গানগুলো গাওয়া হবে। এই দল একটা তৈরি হয়েছে, বহু মহিলা সদস্য তারা এসছে। এটা তো অবশ্যই খুব দরকার ছিল, কারণ আমরা যদি বাংলা নাটকের ইতিহাস পরম্পরা দেখি, প্রচুর ভালো ভালো গান ছিল, কিন্তু সেভাবে গানগুলোকে সংরক্ষণ, হ্যাঁ, পরিবেশিত হয় না। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় বোধহয় একমাত্র শিল্পী যিনি নাটকের গান করেন। তো ওর হাজবেন্ডও আছে, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে দলটা করলেন, তাতে নাটকের গানগুলো তো অন্তত পক্ষে আমাদের নতুন প্রজন্ম, নাটকের গানগুলো আমরা প্রোগ্রাম করছি, এবং অলরেডি অনেকগুলো প্রোগ্রাম হয়ে গেছে, প্রায় 25-30টা প্রোগ্রাম আমরা করেছি শুধু গান দিয়ে। একটা কথা জিজ্ঞাসা করি, যেটা মানে আপনারা যে যখন একসঙ্গে কাজ করছেন, এই নবেন্দুদা, আপনারা সবাই বলতে গেলে প্রত্যেকের ক্ষেত্রে স্টলওয়ার্ড, মানে নাটকের কথা বলছি, অভিনয়ের কথা বলছি, সেক্ষেত্রে কখনো অসুবিধা হয়নি যে নবেন্দুদার সঙ্গে আপনার কোনো মতবিরোধ? না, কোনোদিন হয়নি। আমাদের নাটকের গ্রুপটার মজাটাই এই যে 50 বছর ধরে
কেউ কেউ হয়তো চলে গেছে, মারা গেছে, কেউ কেউ সেটা হয়েছে, সেটা তো কিন্তু অন্য প্রশ্ন। দলটা মানে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে তার, এই জিনিস কোনোদিন যেটা যেটা আমরা কলকাতা শহরে মানে নাটক বলতে যাদেরকে বুঝি তারা সবাই হ্যাঁ সে তো দল বদল হচ্ছে, নামে নামে একটা দল, কিন্তু আপনারা প্রত্যেকেই স্বনামধন্য, অথচ সবাই এক দলে কাজ করছে, এক দলে কাজ করছে। এটা বোধহয় উদাহরণ। এইটা অ্যাকচুয়ালি আমাদের গ্রুপটা হচ্ছে গুরু শিষ্য পরম্পরা। আমরা কিন্তু ডিসিপ্লিনের উপরে খুব বেশি জোর দিইনি, কোনোদিনই দিইনি। কেননা যারা অভিনয় করতো হয় ছাত্র নয় চাকরিজীবী, ফুল টাইম আমরা দিতে পারবো না। ফলে অতিরিক্ত কড়াকড়ি যেটা কলকাতা গ্রুপে কেন করতে পারে, যে ওদের একজন অভিনেতা যদি বেগরবাই করে, আরেকজন অভিনেতা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেকেন্ড লাইনে। কিন্তু আমাদের তো তা নয়। আমাকে তো ওই যাকে আমি ঠিক করেছি, আমি জানি ও ছাড়া কেউ পারবে না, তা ওকে একটু তোয়াজ করে আমাকে রাখতেই হবে, তাকে একটু লাইসেন্স দিতেই হবে। সে এমন একটা চাকরি করে বা কাজ করে যে সে 7:30টার আগে আসতে পারে না, কিন্তু আমার গ্রুপ টাইম 7টায়। আমরা ওগুলো কিন্তু এটা নবেন্দুই তৈরি করেছিল, যে এটা নিয়ে বেশি উৎপল দত্তের গ্রুপে সাংঘাতিক ছিল, আমরা গল্প শুনেছি সব গ্রুপেই, এটা থাকাটাই স্বাভাবিক। সেটা নবেন্দু আজকে আক্ষেপ হয় না যে আজকে পানিহাটি জুড়ে নাটকের চর্চা বলতে গেলে হাতে গোনা। আপনারা ক্রান্তিকাল এখন নাটকের চাইতেও আপনি বললেন যে জোর দিচ্ছেন নাটকের গানগুলোকে বাঁচিয়ে রাখার। যে নতুন ছেলে মেয়ে যারা আসছে তাদের মধ্যে সেই মানে ইচ্ছেটা নেই। আগেই তারা মনে করছে যে আমি একটা সিরিয়াল করবো, একটা হ্যাঁ সেই প্রবণতা তো আছেই। সেই জন্যই তো নতুন ছেলেরা বেশি দিন টিকতেও পারছে না। দেখছি যে এখানে পয়সাও নেই, আর টিভি সিরিয়ালে চান্স পাওয়ারও কোনো সুযোগও নেই, কারণ আমাদের তো সেই ব্যাকিংটা নেই। আমাদের সেই কলকাতার যে ব্যাকিংটা সেটা আমাদের কোনো কালেই ছিল না। নবেন্দুকে কলকাতার তাবর লোক এত ভালোবাসে এবং এত শ্রদ্ধা করে, কিন্তু আসল সময় 8 ফেটগুলো যখন বের করার ব্যাপার আছে, তো তখন কিন্তু তারা গুটিয়ে যাচ্ছে, সেখানে দেবেন। হ্যাঁ, আমরা দেখুন এই বিষয়টাতে তো আমি নিজে সাক্ষী। যখন আপনারা পোস্টমর্টেম করছেন তখন আগলপাড়ার আরেকটা দল অন্য নাটক করছে, তারা সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছে, সেই সাক্ষী আমরাও আছি। সেটাতে আমি যাচ্ছি না, সেটার মধ্যে অনেক রাজনীতি আছে, সেটার মধ্যে অনেক কূটনীতি আছে, সেগুলো ক্রান্তিকাল কখনো করেনি। সেটা পানিহাটির দর্শক কেন, বাংলার দর্শক জানে। কিন্তু এই যে নাটক করাটাকে কিছু না, মানে আমি নিজেই একটা গল্প লিখেছিলাম যে একটা দিনের শেষে গিয়ে একটা ছেলে নাটক করে, সে আলাদা করে কোনো সম্মান পায় না সমাজের, যে ও তো কি নাটক করে, তোর বাদ দে। হ্যাঁ, এই যে অসম্মানটা, অর্থাৎ বাবা জানি শুধু সিনেমা করে, অথচ তার তো এইটা কখনো আক্ষেপ আসেনি জীবনে। না, এই আক্ষেপ কোনোদিন ছিল না। কারণ অ্যাকচুয়ালি কি জানো তো, মানে আমাদের মতো দলগুলো মফস্বলে যারা, এই অধিকাংশই হচ্ছে অ্যামেচার দল। নিজেদের ভালো লাগা এবং দর্শককে কিছু ভালো তো দেওয়া, এনকারেজিং কথা শোনানো, আলটিমেটলি মেসেজ দেওয়া, একটা মেসেজ দেওয়া, এই ছিল আমাদের উদ্দেশ্য। মানে অ্যাকচুয়ালি অ্যামেচার গ্রুপই, ধরুন শেষ অ্যামেচার গ্রুপে না, যতই অ্যামেচার হোক যাই হোক, দেখুন একটা তো আলাদা করে সম্মান পেতে ইচ্ছে করে যে আমি নাটক করি, আমাকে সেটা নয়। যেমন ধরুন আমি রাস্তা দিয়ে গেলে লোকে কিন্তু বলবে যে ও হচ্ছে অধ্যাপক, ওই মাস্টারমশাই যাচ্ছেন, হ্যাঁ মাস্টারমশাই যাচ্ছেন, কিন্তু কখনোই বলবে না যে এটাকে অভিনয় করে খুব। আমি এই আক্ষেপটার কথাই বলছি, যে ধরুন সেটা কখনোই বলবে না। এটা অদ্ভুত। এবং এইটা বলতো যদি প্রফেশনাল গ্রুপ হতো, যেটা পয়সা নেয়। যেহেতু আমি ছোটোবেলা থেকে থিয়েটার পাড়ায় বড় হয়েছি, অর্থাৎ বিরন স্ট্রিটে বড় হয়েছি। সেখানে যখন রাত্রি 9:30টার সময় মিনার্ভা থিয়েটার বা বিশ্বরূপা থিয়েটার ইত্যাদি থিয়েটার থেকে কামু মুখার্জি বা শেখর চ্যাটার্জি এরা অভিনয় করে বেরোতেন, বা উৎপল দত্ত মিনার্ভা থিয়েটার থেকে, তখন ওখানে লোক জমে যেত। হ্যাঁ। কিন্তু সেটাই যখন আমি পানিহাটিতে এসে দেখছি যে নবেন্দুদা হেঁটে যাচ্ছেন, বা নবেন্দুদা আমার একটা প্রেস ছিল, সত্যি তাই, সম্মান পাওয়ার উচিত ছিল সেটা তো পাইনি।
বা ধরুন আমি বলছি সবচেয়ে কষ্ট হয় আমার এখনও যে আমার সায়ুদের যে মিন্টু, হ্যাঁ, ল্যাংড়া ধাবা, এটা একটা তো ওর যে অভিনয় সারা বাংলা কাঁপলো, কিন্তু আলটিমেটলি ছেলেটাকে রাস্তায় নেমে ড্রেন পরিষ্কার করার কাজ করতে হয়েছে। এই যে আক্ষেপটা, ধরুন আমি নিজেও একজন নাটকের লোক, আজকে আমাকে মার্জনা করবেন হয়তো আমি খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়ছি, কিন্তু এই আক্ষেপটা কিন্তু আমাদের মধ্যে আছে, যে যদিও মৃণালদা বলছেন যে সেই আক্ষেপটা মৃণালদাদের অন্ততপক্ষে ছিল না, কারণ মৃণালদারা মনে করতেন যে তারা যথেষ্ট সম্মান তাদের ক্ষেত্রে, মানে আমাদের যে কাজটুকু সেটুকু আমরা সেটুকু করবে। মৃণালদা, আমাদের সময় খুব শেষ হয়েছে, আপনি যদি একটু আমাদের একটু গান শোনান, কারণ এরপরেই আমরা যে নাটকটা দেখব। আরেকটা ছোট্ট একটা কথা বলে দিই, যে আমি যখন নাটকে এলাম আর কি, মানে আমার বিয়ের পরে আরও পরে, মানে আমার বাড়িতে আমার স্ত্রী এবং আমার ছেলের যে উৎসাহ এবং মেনে নেওয়া, যে এই যে কলেজ থেকে আমি সোজা গ্রুপে চলে যেতাম, এবং দিনের পর দিন, মানে আজকে বলে নয়, দিনের পর দিন এই জিনিস হতো এবং সেটা সহ্য করেছে। তো তাদের স্যাক্রিফাইসটা কিন্তু আমি সবসময় মাথায় রাখি। এটা ছাড়া বোধহয় হতো না, এটা ছাড়া হতো না, ওই জন্যই পেরেছি, যতটুকু পেরেছি ওই জন্যই পেরেছি। আর মৃণাল, আমি গানের আগে যেতে অবশ্যই, মানে প্রত্যেকের ফ্যামিলি, আমি মানে আপনাদের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি, যে ওই আর্কিমিডিসের শেষ কথাটা, যে হে মানুষ, মানে এই জ্ঞানী হতে চেয়েও না কখনো, জ্ঞানী হয়েও না তুমি, এটা থেকে নবেন্দুদা কি বলতে চেয়েছিলেন আমাদেরকে? এটা একটা স্যাটায়ার, এটার একটা মানে ডায়ালেকটিক্যাল মিনিং আছে, যে তুমি জ্ঞানী হয়েও না, কিন্তু এই কথাটা তো সত্য নয় না। আমি সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা করলাম, জ্ঞানী হবে না কেন? জ্ঞানী তো হবে, কিন্তু তুমি যদি জ্ঞানী হও, তোমার অর্জিত জ্ঞান পণ্যে পরিণত হবে, শাসকের পণ্যে পরিণত হবে, যুদ্ধাস্ত্র তৈরি করতে হবে তোমাকে। তুমি তোমার নিজের কাজ করতে পারবে না, তোমার ইন্টেলেকচুয়াল ব্রিলিয়েন্স সেটা কখনোই তুমি কিন্তু প্রকাশ করতে পারবে না। কখনো গর্ববোধ হয় না যে এই এত বড় একটা ইতিহাসের, মানে আমার তো হয় অন্তত পক্ষে, আপনার হয় না যে এত বড় একটা ইতিহাসের ধারক এখনও আপনি মানে বহন করে চলেছেন? সেটা মনে হয় না, সেটা কি, আমরা সাধারণ মানুষ। এবার যদি একটু গান আমাদেরকে যে কোনো আপনার তো অজস্র ওয়ে রয়েছে, অজস্র গান। গানটা হচ্ছে দ্বিজভূমি নাটকের গান, ওরে ভুজঙ্গ। ওরে ভুজঙ্গ একই রঙ্গ দেখালিয়া হারে, ভুজঙ্গ রে রণে ভঙ্গ দিয়া পালালি। সৎ পথে স্বর্গবাস, অসৎ পথে সর্বনাশ, এ কথা তুই কেমনে ভুলিলি, ভুজঙ্গ রে রণে ভঙ্গ দিয়া পালালি। যে থাকে কাজ ছেড়ে শুয়ে, মন বাসনায় পড়ে থাকে ভুয়ে, তীর বাদরের সততার কথা কেমনে প্রকাশিব, ভুজঙ্গ রে রণে ভঙ্গ দিয়া পালালি। ওরে ভুজঙ্গ একই রঙ্গ দেখালিয়া হারে, ভুজঙ্গ রে কি রঙ্গ দেখালি আহারে।